আমি বাংলাতেই বলবো, মানে বাংলাতেই তৈরি করে এনেছি। প্রবাল দাশগুপ্তকে চেনার আগে থেকে আমি তার বাবা মাকে চিনতাম, তার মানে এই না খুব বেশি দেখা হতো। প্রবালদার সঙ্গে পরে দেখা হয়েছে, কিন্তু অনেক ব্যাপারে আমরা জড়িয়ে গিয়েছিলাম, তার মধ্যে একটা ছিল এসপেরান্তো ভাষা। আচ্ছা, একজন একজন মানুষ এই পৃথিবী থেকে চলে গেলেন, যত আকস্মিকই হোক, যত ধাক্কাই লাগুক, তাকে আর ফেরানো যাবে না। তবু আমরা কিছু লোক আজ জড়ো হয়েছি তাকে স্মরণ করব বলে। কিন্তু ঠিক কেন স্মরণ করতে চাইছি আমরা? আহা, লোকটি কত ভালো ছিলেন, বা কত গরিবের উপকার করেছেন, এসব কথা বলার জন্য কি? এমন সব অর্থহীন আবেগী কথা বললে তিনি কি খুশি হতেন? ঠোঁটের কোণে তাচ্ছিল্যের বাঁকা হাসি ফুটে উঠত না? নাকি তিনি এমন কিছু বলেছেন বা করেছেন যার বৃহত্তর কোনো মূল্য আছে বলে আমরা মনে করি? সেই মূল্য হতে পারে মানুষের কাছে, পৃথিবীর কাছে, ভবিষ্যতের কাছে, বা বিশেষ কোনো কৌমের কাছে, সেই কৌম যত ছোটই হোক না কেন। প্রবাল দাশগুপ্ত সম্পর্কিত তেমনই দু একটা কথা বলবার চেষ্টা করব। আমি কোন প্রবালের কথা বলবো? ব্যক্তি প্রবাল, ভাষাবিজ্ঞানী প্রবাল, তাত্ত্বিক ও দার্শনিক প্রবাল, নাকি শিক্ষক ও পথনির্দেশক প্রবাল? আমার পড়াশোনার বহর ততটা নয় যতটা হলে ভাষাবিজ্ঞানী, তাত্ত্বিক বা দার্শনিক প্রবালকে নিয়ে কথা বলা যায়। এসব নিয়ে বলার জন্য যোগ্যতর ব্যক্তিরা আছেন, অনেকে বলেছেন। শুরু করি প্রবালের বাল্যকাল থেকে। আপনারা জানেন, কম বয়সেই বেশ কিছু ভাষা শেখা শুরু করেছিলেন প্রবাল, জার্মান, ফরাসি ইত্যাদি। ওই সময়ই বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই এসপেরান্তো নামক কৃত্রিম ভাষাটিকে আয়ত্ত করে নেন প্রবাল, প্রায় একা একাই। তখন তার বয়স সাকুল্যে 16। শুধু ভাষাটি শিখেই কি তিনি ক্ষান্ত হয়েছিলেন? তিনি কি ভাষাটির স্রষ্টা জামেনহফের জীবন কাহিনী বা আদর্শ সম্বন্ধে কোনো পড়াশোনা করেননি? বা এসপেরান্তো ভাষার ইন্টারনা ইদেও অন্তর্গত আইডিয়া পরিচয় পাননি? ওদের পরিবারে পড়াশোনার যে ধাঁচটা ছিল, তাতে এমন পল্লবগ্রাহিতা প্রশ্রয় পেত না। অর্থাৎ 16 বছর বয়স নাগাদই কিশোর প্রবাল এমন একটি আইডিয়ার সন্ধান পেয়েছিলেন যা মানুষে মানুষে ভাষা, জাতি, বর্ণ, ধর্মের ভেদাভেদ মুছে এক সূত্রে বাঁধতে পারে। তিনি এও জানতেন এসপেরান্তোভাষী কৌমকে এই আইডিয়া ও বিশ্বাসের জন্য কি চরম মূল্য চুকিয়ে দিতে হয়েছে। কিশোর প্রবালের মনে ওই ইতিহাস, ওই আইডিয়া, ওই আদর্শ যে মানবতা ও ভ্রাতৃত্ববোধের ছাপ ফেলেছিল, তা সারা জীবনে কখনোই মুছে যায়নি। ওই আইডিয়াই পরবর্তী প্রবালের ভিত্তি তৈরি করেছিল, তার বিশ্ব দৃষ্টিভঙ্গি, যাকে ওয়ার্ল্ড ভিউ বলি আমরা, তৈরি করেছিল অনেকটা, এবং কিছু পরিবর্তন ও পরিবর্ধন সহ চিরকাল তা প্রবালের মধ্যে সক্রিয় ছিল। বরাবরই ভাষিক অপর, দ্য আদার, ব্রাত্য যে অপর বা মানুষ অপরের প্রতি তার সাগ্রহ সম্মান ছিল। তার সমস্ত অনুসন্ধান, মতামত, কর্মকাণ্ডে ওই মূলগত অবস্থান থেকে তিনি কখনোই বিচ্যুত হননি বলে আমার ধারণা। সমাজ মাধ্যমে তার সাম্প্রতিকতম পোস্ট ও মতামত থেকেও তেমনটাই প্রতীয়মান হয়। আমি জানি এটা একটা স্মরণ সভা, কোনো সেমিনার কক্ষ নয়, ফলে এক্ষুনি এই হাইপোথিসিস সাক্ষ্য প্রমাণ সহ প্রতিষ্ঠা করতে চাইব না, সেসব পরে কখনো হবে। একাধিক ভাষা জানলেও বা ভাষাতত্ত্ব নিয়ে কারবার করলেও এসপেরান্তো ভাষা ছিল প্রবালের প্যাশন। অনুমান করতে পারি সেই প্যাশনই তাকে দিয়ে রবীন্দ্রনাথ অনুবাদ করায় কম বয়সে, যা তিনি পরবর্তীকালে আবার করতে চেয়েছিলেন। তিনি দেশে বিদেশে ক্রমাগত বিভিন্ন স্তরে কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশ্ব এসপেরান্তো সংস্থার শীর্ষ পদ অবধি পৌঁছেছিলেন। প্রবাল নিজেকে লক্ষ্মীশ্বর সিংহের উত্তরসূরি মনে করতেন, লিখিতভাবে বলেছেন সেটা, যে লক্ষ্মীশ্বর ভারতে তথা বঙ্গদেশে এসপেরান্তো আন্দোলনের সূচনা করেন। বিশ্বভারতীতে হস্তশিল্পের শিক্ষক ছিলেন লক্ষ্মীশ্বর সিংহ। রবীন্দ্রনাথ তাকে সুইডেনে পাঠিয়েছিলেন বিশেষ শিল্প শিক্ষণ পদ্ধতি স্লয়েড শিখে আসার জন্য। স্লয়েড তো শিখলেনই, সেখানেই বিশ্বভাষা এসপেরান্তো শিখে নেন তিনি। এই লক্ষ্মীশ্বর সিংহের এসপেরান্তোতে লেখা আত্মজীবনী ইয়ারই সুর তেরো
প্রবলদাই আমাকে বাংলা এবং ইংরেজিতে অনুবাদ করতে বলেন। আমি প্রস্তুত ছিলাম না। আমার ভাষা দক্ষতা ও ক্ষমতা অতি সামান্য, অন্তত ওই মুহূর্তে। যদিও এসপেরান্তো ভাষায় আমার হাতেখড়ি হয়েছিল অনেক আগেই নাট্যকার বাদল সরকারের হাত ধরে, তবু বহু বছরের অনভ্যাসে তা দিয়ে কিছু কাজ করা সম্ভব ছিল না। প্রবল দাশগুপ্ত আমাকে একটি আশ্চর্য কথা বলে উৎসাহিত করলেন, আরে অনুবাদ করতে করতেই তো শিখবে, আর আমি তো আছি। অতএব কাজ শুরু হলো। প্রতিটি পর্বে প্রবলদার সক্রিয় ও সতর্ক নিগরানি ছাড়া ওই কাজ আমার পক্ষে করা সম্ভবই ছিল না। লক্ষ্মীশ্বর সিংহের পুত্রকন্যাদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি জোগাড় করা হলো, তিনি সাহায্য করলেন। ইংরেজি অনুবাদটি সতর্ক চোখে দেখে সূত্র দিলেন তিনি, তবে বাংলা অনুবাদ নিয়ে তিনি মনোযোগ দেননি। ওর ধারণা ছিল আমি যা করব সেটা যথেষ্ট, একবার অহনাকে দেখে নিলেই হবে। সেই অনুবাদটি পৃথিবীর বুকে দিনগুলি নামে লালমাটি প্রকাশন থেকে বেরিয়েছে 3 বছর আগে। প্রবলদা তার ভূমিকা লিখেছেন। এই অনুবাদের মাধ্যমে শান্তিনিকেতনে লক্ষ্মীশ্বর সিংহের ওপর চর্চা পুনরায় শুরু হলো, যাকে মানুষ সম্পূর্ণ বিস্মৃত হয়েছিলেন। আমি একটা কথা প্রায়ই বলি যে ঐতিহ্য এমনি এমনি বজায় থাকে না, কাউকে তার জন্য কাজ করতে হয়। somebody has to work on it. লক্ষ্মীশ্বর সিংহকে সম্পূর্ণ বিস্মৃত হয়েছিল বিশ্বভারতী। এই বইটি বেরোনোর পরে কিছু লোক আগ্রহী হলেন, তাও আমরা কোনো সরকারিভাবে সেমিনার করতে পারিনি। আমাদের দেশের বাড়িতে একটি ঘরোয়া সেমিনার করে আমরা লক্ষ্মীশ্বর সিংহের উপর আলোচনা করি। প্রবলদা ফোনের মাধ্যমে তাতে একটা বক্তব্য রেখেছিলেন। আরও 2টি বইতে প্রবলদার স্বাক্ষর স্পষ্ট। শেষ করে যাচ্ছে, আর 5 মিনিট, 2 মিনিট। এসপেরান্তো বিশ্বে প্রবলদা ঠিক কী ভূমিকা পালন করেছেন সে সম্বন্ধে আরও কিছুটা জানতে পারবেন চিরঞ্জীব সুর সম্পাদিত আলোচনা চক্র পত্রিকার 55তম সংখ্যাটিতে। ওটি ছিল প্রবল দাশগুপ্ত সম্মাননা সংখ্যা। আর শেষ করব একটা অনুবাদের প্রসঙ্গ দিয়ে। 2014 সালে আমার কাছে প্রবলদার একটি ফোন আসে, অথবা ইমেলও হতে পারে। উনি জানতে চান আমি ইয়োসিফ ব্রোস্কির একটি কবিতা রুশ থেকে বাংলায় অনুবাদ করে দিতে পারি কি না। না, ছাপার জন্য নয়, একেবারেই ব্যক্তিগত কারণ। কবিতাটির শীর্ষক রোটেরডামস্কি দনেভনিক, রটারডামের দিনলিপি 1973। আমি তাকে বলি অনুবাদ করার চেষ্টা আমি নিশ্চয় করব, তবে সেটি কবিতা হয়ে দাঁড়াবো কিনা আমি জানি না। প্রবলদা জানালেন তাঁর জীবনে রটারডাম শহরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কবিতার অর্থোদ্ধার চান, সেটি কবিতা না হলেও চলবে। আমি এমনিতে খুব দ্রুত কাজ করতে পারি না, তবু তার অনুরোধে সেটি করে দিয়েছিলাম। ঠিক আছে, আর খুব একটা সময় নেই। আমি ভাবছিলাম কবিতাটা আবৃত্তি করব। ঠিক আছে, শুধু একটা কথা বলি যে রটারডাম শহরের ভূমিকা প্রবলদা কিন্তু তার অন্য সমস্ত শহরের তার অ্যাক্টিভিটি ভূমিকা থেকে এগিয়ে রেখেছেন। এটা সিম্বলিক হতে পারে। ধন্যবাদ।